বাংলাদেশে নতুন অনেকগুলি রাজনৈতিক দল গঠন করার কথা শোনা যাচ্ছে। ঠিক সংখ্যা কেউ জানে না হয়তো। হয়তো ২০ থেকে ৩০ টার মতো হবে। তো হঠাৎ করে এতগুলি নতুন দল কেন হচ্ছে? এটা কিসের লক্ষণ? সেটা নিয়ে জনমনে অনেক প্রশ্ন। বিশেষ করে আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি গঠন, তারপরে জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। তারপরে ছাত্রদের পক্ষ থেকে আরো ২-১ টা দল হতে পারে বা নতুন কেউ ২-১ টা দল হতে পারে। কিন্তু সংখ্যাটা একেবারে অতিরিক্ত হয়ে গেছে যে ৩০ টা বা আরো বাড়তেছে সামনে। তো বাংলাদেশে ঠিক কতগুলি রাজনৈতিক দল আছে সেটাও আসলে কেউ জানে না। আবার এই যে এতগুলি রাজনৈতিক দলের ইচ্ছা পোষণ করা হলো বা রাজনৈতিক দল গড়ে উঠতেছে, তাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য কি? তাদের কি আসলেই কোনো রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আছে? না জাস্ট রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা যাওয়ার লক্ষ্য, সেটা মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে এসব রাজনৈতিক দল দেখা গেল যে বিবিসির সংবাদে আমি দেখলাম যে শ্বশুরবাড়ির স্টোর রুমের ঠিকানা ইউজ করছে কেউ। কেউ দেখা গেল যে, যে যেভাবে পারছে মোটামুটি দেখা গেল যে একটা রাজনৈতিক দল গঠন করতেছে। বাংলাদেশের কবি ইমতিয়াজ মাহমুদ যেমন বলেছেন যে, উনি একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে কি জানি? আম বাসা থেকে রাজনৈতিক দল করার জন্য নতুন রাজনৈতিক দল করার জন্য চাপ আসতেছে। উনি ফান করে বলেছেন। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঘটনাটা যেন সেরকমই। সবাই আ রাজনৈতিক দল করতে চাচ্ছে। রাজনীতির মধ্যে যেন মধু মিশানো আছে। সবাই সে মধুটা চায়, ক্ষমতার মধুটা চায়। কারো কোনো রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নেই। জনগণের কাছে যাওয়ার কোনো ইচ্ছা নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ইচ্ছা নেই। শুধুমাত্র একটা দল গঠন করে যেকোনো প্রকারে ক্ষমতায় এসে ক্ষমতার আশেপাশে থেকে সেখান থেকে আ কি বলবো ক্ষমতার ভাগটা বা লভ্যাংশটা উপভোগ করাটাই হয়তো একটা উদ্দেশ্য। তো দেখা যাক কি হয়। তবে এটাও কোনো ভালো লক্ষণ নয় যে এতগুলি রাজনৈতিক দল একসাথে হলো। কারণ বিদ্যমান যেসব রাজনৈতিক দল আছে তাদের মধ্য থেকে কি কিছু করা যেত না? অথবা যারা নতুন এসছে তাদের আ কোন রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আমরা জানতে পারিনি। বিশেষ করে এনসিপির ক্ষেত্রেও আমরা তেমন কিছু জানতে পারিনি। তাদের নতুন কি বয়ান আছে বা তারা কি আনতে চায় রাজনীতির টেবিলে। এনসিপির ক্ষেত্রে আরেকটা জিনিস যে তাদের এখন পর্যন্ত যে কয়জনের নাম জানা গেছে, যাদেরকে আমরা চিনতে পেরেছি, তাদের সবাই কোনো না কোনোভাবে বিতর্কিত হয়েছে এবং উপদেষ্টাদের যারা সহকারী ছিলেন, তারা সম্প্রতি দেখলাম যে পদত্যাগ করছেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে এবং উপদেষ্টা প্লাস ছাত্র সমন্বয়ক অনেকেই দেখা গেল যে তদবির বাণিজ্য, বিভিন্ন ধরনের অন্যায় আ প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে সরকারের মধ্যে থেকে আম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন এবং তাদের আত্মীয়স্বজনরাও এসব দুর্নীতিতে যুক্ত হয়েছেন। তো এগুলি খুবই দুঃখজনক কারণ বাংলাদেশের মানুষ এদের কাছ থেকে ভালো কিছু আশা করেছিল। বিশেষ করে জুলাই, আগস্ট রাজনীতির পরবর্তী ফেইজে বা পরবর্তী পর্যায়ে আমরা যখন আশা করছিলাম যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা রাজনৈতিক শক্তির উত্থান দরকার। সেই জায়গায় ছাত্রদেরকে অনেকেই কল্পনা করেছিলেন। এবং কিন্তু ছাত্ররা যেটা করেছে তারা জনগণের কাছে যেতে পারেনি। তারা জনসম্পৃক্ততা না বাড়িয়ে ঢাকা শহরে থেকে সচিবালয়ের মধ্যে থেকে আমলাদের কুমন্ত্রণা, কুপ্ররোচনায় পড়ে তারা দেখা গেল যে আমলাতান্ত্রিক ঘোরপাকের মধ্যে ঢুকে গেছে। সেখানে তারা তদবির, বাণিজ্য এবং যেসব জিনিস যে অন্যান্য রাজনৈতিক দল করে, এসব বলে তারা তাদের কাজগুলিকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, যেটা আরো খারাপ এবং আমি মনে করি ন্যাক্কারজনক একটা ব্যাপার যে বিএনপি, আওয়ামী লীগ বা ক্ষমতাসীন রাজনীতিতে যারা ছিল এর আগে তারা দেখা গেল যে বছরের পর বছর যাবৎ রাজনীতি করেছে, ক্ষমতায় এসছে, ক্ষমতা থেকে গিয়েছে এবং এর মধ্য থেকে তাদের কেরিয়ারে দেখা গেল যে একেকজন নেতার কিছু দুর্নীতি থাকতে পারে, কিছু। কিন্তু এইসব ছাত্ররা যাদের কোনো রাজনৈতিক কেরিয়ার ছিল না, যারা রাজনীতির রও ছিল না তাদের মধ্যে, তারা ছিল অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলনের থেকে আসা। তো সেই লোকগুলি যখন আ যেকোনো কারণে সুযোগ পেয়ে সরকারের কাছাকাছি আসতে পারল,
তখন তারা দেখা গেল যে আহ, তাদের রাজনৈতিক অ্যাসপিরেশন তো আছেই, সাথে সাথে তাদের দেখা গেল যে এই যে ক্ষুধা, যে দুর্নীতি, যে মানে অভাব, তার ঊর্ধ্বে উঠতে পারে নাই। একটা গরিব দেশের জন্য এটা একটা বড় ধরনের সংকট। কারণ হলো যে এই যে ছেলেগুলি যাদেরকে সবাই নেতৃস্থানীয় বা বীরত্ব ব্যঞ্জক অবস্থায় দেখতে চাইছিল, তারা দেখা গেল তাদের পজিশনটা ধরে রাখতে পারেনি। সেটা অনেকটাই দারিদ্র্যের কারণে। একটা আহ অনুন্নত দেশে বা একটা গরিব দেশে নেতৃত্ব উঠে আসা তো সোজা কথা নয়। তো এটা খুবই দুঃখজনক। এখন দেখা যাক যে তারা এটাকে কিভাবে কাটিয়ে উঠে। তবে তাদের যে আশা ছিল, তাদের যে ভরসা ছিল, সেটা আমার মনে হয় যে তারা সেটা অনেকটুকুই ফেল করেছে, এবং তারা বুঝতে পেরেছে যে তাদের দ্বারা আসলে হয়তো ভালো কিছু সম্ভব না। এটার কারণেও হয়তো তারা উম, নির্বাচন পেছানোর ব্যাপারে অনেকটুকু আগ্রহী, যাতে তারা এরকম অনির্বাচিত সরকারের মধ্যে থেকে তাদের দুর্নীতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সুযোগ পায়। সেজন্যই তারা প্রফেসর ইউনূসকে অনেক সময় ধরে দেখতে চায়। এবং কোন রকম আসলে গণতন্ত্রের কারণেও নয়, অন্য কোনো কারণে, জাস্ট তাদের এই স্ট্যাটাস কু, মানে বর্তমান অবস্থা বজায় রাখার জন্যই তারা এই সময়টাকে দীর্ঘায়িত করতে চায়, এরকম জনমনে ধারণা তৈরি হয়ে গেছে অলরেডি। সো তারা তাদের ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে, এটা একটা দুঃখজনক। এর মধ্যে দেখা গেল যে আরো 20-30টা দল হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় তাদের কাছ থেকে লাইমলাইট কিছুটা হলেও সরে যাবে ভবিষ্যতের দিকে, এবং তারাও দেখা গেল যে এই বর্তমান দুর্নীতির অবস্থা থেকে উঠে আসতে আরো কিছুটা সময় লাগবে। এর মধ্যে দেখা গেল যে নির্বাচনের কথা যেহেতু এসছে, নির্বাচন নিয়ে বাংলাদেশে এখনো মানুষ কারো মধ্যে কোনো ধরনের কংক্রিট কোনো ধারণা নেই। ডিসেম্বরের আগে হবে না ডিসেম্বরের পরে হবে, নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, কখন হবে কেউ কিছু জানে না। একমাত্র প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের জুনের আগে ইলেকশন হবে। কিন্তু নির্বাচনমুখী কোনো তোড়জোড় বা কোনো প্রচারণা বা কোনো রকমের অ্যাক্টিভিটিস সরকারের মধ্যে নেই। সবাই কেন জানি আমার মনে হয় যে এই সময়টা আগামী কয়েক মাস পার করে দিতে চাচ্ছে, এভাবে ঢিমে তালে যেভাবে পার হয়ে যাক। তারপরে বিএনপি পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের কথা আসতেছে, সুতরাং তারা তখন জাতীয় নির্বাচনে যাবে। এবং আমার ধারণা যে আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে বাংলাদেশে হয়তো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই সেরকম মতামত দিচ্ছেন, কারণ বিএনপি ইলেকশন চায়। জামাতে ইসলামী আগে ভিন্ন ধরনের কথা বললো, এখন তারা নির্বাচনমুখী হয়েছে। জামাতের কর্মীরা এতদিন ইউনূসকে 5 বছর রাখার কথা বললেও এখন যেহেতু জামাতের আমির নিজেই বলছেন যে আগামী রমজানের আগে তারা ইলেকশন দেখতে চায়, সুতরাং তারাও চুপ মেরে গেছে। তারপরে বিএনপি তো চাই, বাম বাম দলগুলির মধ্যে তেমন কিছু শোনা যায় না, তারাও নির্বাচন চায়। কিন্তু বদরুদ্দিন উমর বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তো এখন বাংলাদেশে যেটা হয়েছে যে নির্বাচন চাইলে তাকে ভারতপন্থী বা ভারতের তাবেদার এরকম তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। তো বদরুদ্দিন উমরকে কি আপনি ভারতপন্থী বলতে পারবেন? আসলে যেটা হয়েছে যে মানে দেশের সচেতন মানুষ মাত্রই মনে করছেন যে একটা অনির্বাচিত সরকারের হাতে, বিশেষ করে সেটা বিপ্লবী সরকারও নয়, একটা গোঁজামিলের সরকার, এই সরকারের হাতে বেশি দিন ক্ষমতা থাকা ঠিক না। এবং আমাদের কপালে যা আছে সেটাই হবে। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা আসবে। আপনারা যদি ফ্যাসিজমের ভয় পান, ভারতের ভয় পান, বা বিএনপির ভারত তোষণকে ভয় পান, তাহলে রাজপথে সক্রিয় থাকেন। বিএনপিকে ওইভাবে ভারতপন্থী হতে দিবেন না, বা জামাত যদি ভারতপন্থী হয় জামাতকে হতে দিবেন না। জনগণের কাছেই সকল শক্তি, এটা তো সবাই বুঝতে পেরেছেন। সো আমার কাছে মনে হয় যে এই জন্য নির্বাচনের ব্যাপারে টালবাহানা না করে একটা কংক্রিট টাইমলাইন দরকার, এবং নির্বাচনমুখী সংস্কার, যেসব সংস্কার না হলে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না, সেগুলি অতি দ্রুত শুরু করা উচিত। এবং মানুষের মধ্য থেকে এই যে একটা যে অনিশ্চয়তা, সেটা দূরে সরিয়ে ফেলা দরকার। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ দেশে। নানা ধরনের ছিনতাই, রাহাজানি এগুলি বেড়ে গেছে। মানুষ নিশ্চিন্তে ঘরের বাইরে চলাফেরা করতে পারতেছে না। নারীর প্রতি সহিংসতাও বেড়েছে। ডানপন্থী উত্থান ঘটেছে দেশে অনেক, এবং সেগুলি হয়তো সামনে আরো বাড়বে। কিন্তু তারপরেও এখন যেহেতু
একটা দোদুল্যমান সরকার। এই দোদুল্যমান সরকার দিয়ে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। সো আমরা একটা নির্বাচিত সরকারের আন্ডারে যেতে হবে এবং সেটা দেশের জন্য ভালো। অনেকেই প্রফেসর ইউনূসকে বেশিদিন রাখতে চান। সেটা হলে আপনারা প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে রাখেন বা কোনোভাবে সরকারের মধ্যে রাখেন। তারপরে তাকে ইউজ করেন। তার আন্তর্জাতিক ক্যারিশমাটাকে ইউজ করেন। এটা খারাপ কিছু না। এবং আমার মনে হয় উনি যদি রাজি হন, উনার যে বয়স সেক্ষেত্রে উনি যদি রাজি হন তাহলে সেটা করা যেতেই পারে। কিন্তু এভাবে ওনাকে বা ওনার সরকারকে দীর্ঘদিন ধরে ধরে রাখার কোনো মানে নাই। আর সরকারের পক্ষ থেকেও বিচারের কোনো ব্যবস্থা হয় নাই। বিশেষ করে নির্বাচনে যাওয়ার আগে আপনি তো আওয়ামী লীগের ব্যাপারে একটা কিছু বলতে হবে। সেটার ব্যাপারেও কোনো কিছু নাই। তারপরে এই যে জুলাই অভ্যুত্থানে যারা আহত, নিহত হয়েছেন তাদের সেবা শুশ্রূষা, তাদের আম টেক কেয়ার করার ব্যাপারেও কোনো পদক্ষেপ সরকারের মধ্যে দেখা যায় নাই। সরকার এখনো যে কি নিয়ে আছে I don't know, মানে সরকারের মধ্যে দেখা গেল যে বিভিন্নমুখী টানাপোড়েন এবং ছাত্রদেরকে এক ধরনের মানে কি বলবো ব্ল্যাংক চেক দেওয়া আছে তাদের দুর্নীতি, যে তাদের এপিএস যে দুর্নীতিগুলি করলো বা ছাত্র উপদেষ্টাদের যে দুর্নীতি সেটাকে ওভারলুক করা হচ্ছে। সো এগুলি সবই আসলে দুঃখজনক। তারপরে আমলাতান্ত্রিক সংস্কারও হয় নাই। কোনো কিছুই আসলে ওইভাবে হয় নাই। এখন আপনি যদি এই ৮ মাসে কোনো কিছু করতে না পারেন এবং করার যদি কোনো টাইমলাইন বা ঐরকম ভাবে ঐক্যমত না থাকে, জাতীয় ঐক্যমত না থাকে, তাহলে শুধু এই সরকারকে দীর্ঘস্থায়ী করার কোনো মানে হয় না। বিশেষ করে জাতীয় ঐক্যমত এখন অনেক বিষয়ে হবে না। কারণ আগে হাসিনা ছিল একটা টার্গেট। সবাই হাসিনার বিরুদ্ধে একমত ছিল। এখন হাসিনা যেহেতু ক্ষমতায় নেই, তো সবাই যার রাজনৈতিক আখের গুছানোতে ব্যস্ত। জামাতের মতো করে তদবির, বাণিজ্য, নিয়োগ-টিয়োগ যা করার সব করে নিয়েছে। বিএনপি তাদের তথাকথিত টেম্পু স্ট্যান্ড ফেরত পেয়েছে। তারপরে আপনার এনসিপি তাদের দল গঠন করে ফেলেছে। তারা বিভিন্ন রকমের চাঁদাবাজি, তদবির, ব্যবসায়ীদের সাথে যোগসাজশ এগুলি সব গড়ে ফেলেছে। তারা হয়তো আরো সময় চায়। এরকমভাবে যার যেটা দরকার সে সেটা করতেছে। এই কারণে দেখা গেল যে নির্বাচন নিয়েও কারো মধ্যে কোনো ঐক্যমত হবে না। যেমন অনেকেই বিশেষত ছাত্র এবং জামাত এরা হয়তো স্থানীয় সরকার নির্বাচন চায় আগে। যে আগে একটা স্থানীয় সরকার নির্বাচন দিলে তারপরে আমরা আ পূর্ণ নির্বাচনে যাব বা সংসদ নির্বাচনে যাব। কিন্তু বিএনপি সেটা চায় না। এখন বিএনপি যদি না চায়, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং de facto পাওয়ার হোল্ডার, তাহলে সেটা আসলে করা যাবে না। এখন বিএনপি কেন চায় না, কি কারণে চায় না সেগুলি সবাই কম বেশি বুঝতে পারছেন যে বিএনপি চায় না যে মানে তাদের আধিপত্যটা খর্ব হোক, যে স্থানীয় সরকার নির্বাচন দিলে যদি এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন মাঠে আছে, তারা হয়তো সক্রিয় না, তারা স্বতন্ত্র বা যেকোনোভাবে দাঁড়িয়ে তারাও হয়তো অনেকে নির্বাচিত হবেন স্থানীয় সরকারে। তারপরে ছাত্রদের কেউ নির্বাচিত হতে পারে, জামাত নির্বাচিত হতে পারে। তো এভাবে দেখা গেল যে, যে নির্বাচিত হবে সে আম পরবর্তীতে এমপি ইলেকশনের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারবে। অপরদিকে যদি আগে এমপি ইলেকশন হয় আর পরে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে দেখা গেল যে এমপি ইলেকশনে যে জিতেছে বা যারা সরকার ক্ষমতায় আছে, তারা ওই স্থানীয় সরকার নির্বাচনে আ একটু আপার হ্যান্ড থাকবে। তারা কিছুটা প্রভাব বিস্তার করতে পারবে। তো স্বভাবতই বিএনপি চাইবে না যে তাদের পজিশনটাকে আগেই উলঙ্গ করে ফেলতে, এক্সপোজ করে ফেলতে যে তাদের অবস্থান আসলে কি। কারণ আ এই ১৫ বছর রাজনৈতিক এরিনার বাইরে থেকে বিএনপির অবস্থা যে আসলে কতটুকু সলিড সেটা আমরা জানি যে হয়তো বিএনপি জিতে যাবে ইলেকশন করলে, বিএনপি হয়তো সরকার গঠন করবে। কিন্তু সেটা না হওয়ার আগ পর্যন্ত বলা যায় না। আবার দ্বিতীয়ত বর্তমানে সবাই আসলে কিছুটা সুইং ভোটারের মতো যে খুঁজতেছে কি করা যায় বা কার সাথে যাওয়া যায়। এর মধ্যে আছে যেমন আওয়ামী লীগের বিশাল একটা জনগোষ্ঠী। তারা ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। আপনারা জানেন যে মানুষ রাজনৈতিক প্রাণী। তো আওয়ামী লীগ যদি রাজনীতিতে না থাকে, টুডে অর টুমরো তারা ধীরে অন্য পার্টিতে যাবে। এবং আওয়ামী লীগের এবারের প্রস্থান
ঠিক কত বছরের হবে এখনো আমরা জানি না। কারণ ৭৫ পরে তারা ৬ বছর সময় নিয়েছিল বাংলাদেশে ফিরে আসতে। এবারে হয়তো ৫ বছর সময় লাগতে পারে, যে আগামী টার্ম যারা ক্ষমতায় আসবে সেই সময়টা হয়তো আওয়ামী লীগ থাকবে না। তারপরে হয়তো আবার সেই আগের মতোই ৬ বছর পরে আবার আওয়ামী লীগ আসবে। স্বনামে হোক বা বেনামে হোক, মানে ওই শক্তিটা, ওই রাজনৈতিক শক্তিটা আবার ফেরত আসবে। সো এই যে মানে টোটাল রাজনৈতিক পটচিত্র, এই পটচিত্রে দেখা গেল যে একটা অনিশ্চয়তা এবং মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি এখনো কাজ করতেছে। আর বিশেষ করে ভারতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্লাস বাংলাদেশের চীনের সাথে, পাকিস্তানের সাথে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা, আরাকানকে করিডোর দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে জিও পলিটিক্যালি বাংলাদেশ খুবই এখন চার্জড অবস্থায় আছে। তো এমত অবস্থায় আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় নেওয়া উচিত। বাঙালির ভাগ্যে, বাংলাদেশের ভাগ্যে যা হবার তাই হবে। আমরা একটা গণ অভ্যুত্থান করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, বা ভারতের তাবেদারি থেকে বের হয়ে আসতে পেরেছি। এতে আমাদের অবদানের চাইতে আমার মনে হয় ভারতের অবদান বেশি, কারণ ভারতই আমাদেরকে ঠেলে ভারতের থেকে স্বাধীন হবার পথে স্বাধীন উদ্বুদ্ধ করতেছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশ বিপদে না পড়ে সেখান থেকে উতরে বের হয়ে যাচ্ছে। তো অনেকে মনে করতেছেন যে এতে প্রফেসর ইউনূসের ক্যারিশমা আছে, অবশ্যই সেটা আছে, কিন্তু প্রফেসর ইউনূস না থাকলেও একই ঘটনাই ঘটতো, কারণ এটা ভারতের জন্য অনেক বড় পরাজয় এবং এখনো আওয়ামী লীগের সব নেতা কর্মী ভারতে অবস্থান করতেছে। সো এই সমস্যা সহজে মিটবে না এবং বাংলাদেশেও সহজে আওয়ামী লীগ ফেরত আসবে না, ফ্যাসিজম ফেরত আসবে না। আর বিএনপির ক্ষেত্রে আরেকটা জিনিস আমার যতটুকু মনে হয়, বিএনপির ভিতরে ফ্যাসিস্ট ক্যারেক্টার নেই। বিএনপি বাংলাদেশের মানুষ এমনি বলতেছে, কারণ বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে বিশাল পার্থক্য আছে। আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপি আর আওয়ামী লীগ এক না, কারণ এই বিএনপির ওই ফ্যাসিজম মতো বা ফ্যাসিস্ট হওয়ার মতো শক্তি নাই, বা ওই রকম কূটকৌশলী না ওই দল, ওই রকম না। বিএনপিকে বরঞ্চ আমি মনে করি যে বিএনপিকে সরকারে দিয়ে নিয়ন্ত্রণ করা সহজ। বিএনপিকে আপনি চাপের মধ্যে রাখবেন, ভালো বিরোধী দল গড়ে তোলেন, যা সরকারে না যেতে পারলেও যাতে বিএনপি বা যেই সরকারে আসুক তাকে আপনারা চাপে রাখুন, দেশের সংস্কারগুলো করুন, সংস্কার এবং কি বলে এটাকে, যেটাকে দেশের প্রয়োজনীয় যে প্রতিষ্ঠানগুলো তৈরি করা এবং মানুষ বিএনপিকে সঠিক পথে চালানো, এইরকম বিরোধী দল আমাদের দরকার, ওই রকম রাজনৈতিক দল দরকার। এই জন্যই এনসিপির প্রতি মানুষ অনেক বেশি আশান্বিত হয়েছিল যে তারা হয়তো পারবে, এখনো হয়তো পারবে, কিন্তু তাদের আপাতত একটা সেটব্যাক হয়েছে, যেটা কারণে মানুষজন একটু কিছুটা কি বলবো, একজন হতাশ যে তাদের প্রতি। আশা করি তারা এই হতাশা কাটিয়ে উঠতে পারবেন এবং তাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। মানুষের তারা তাদের স্বচ্ছতা ফিরিয়ে আনবেন যে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে, এবং বাংলাদেশের অন্যান্য দলগুলির ব্যাপারেও তারা স্বচ্ছতার কথা তুলে ধরতে পারেন যে আপনারা আমাদের স্বচ্ছতা চাচ্ছেন, আসুন আমরা এই যে আমাদের ওপেন করে দিলাম, আমাদের ফান্ডিং কোত্থেকে আসে। সো বাংলাদেশের বাকি দলগুলিকেও সেটা করতে তারা বাধ্য করতে পারতো যে তোমরা সবাই তোমাদের ফান্ডিং এর সোর্স দেখাও, কোত্থেকে তোমাদের দলের ফান্ডিং আসে। এটা করা উচিত। আমার মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের রাজনীতির স্বার্থে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বাধ্য করা উচিত, যাতে তারা বলতে বাধ্য হয় তাদের ফান্ডিং এর সোর্স কি এবং কোত্থেকে সেটা আসে। তো আশা করি বাংলাদেশের রাজনীতির ব্যাপারে একটা সহসাই একটা ঘোষণা আসবে বা একটা পরিবর্তন আসবে, মানুষের মধ্য থেকে অনিশ্চয়তা কেটে যাবে এবং একটা নির্বাচনের রূপরেখা দেবে সরকার। থ্যাংক ইউ।